গ্রহণ করেছি। তারপরে প্রায় 8 মাসের মতো হয়েছে। এর মধ্যে আমার নিজের কিছু ব্যক্তিগত সেটেলমেন্টের বিষয় ছিল। তারপরে প্রতিনিয়তই এখানে বিভিন্ন ধরনের কর্মসূচি হচ্ছে, সেগুলো করতে হচ্ছে। আর এর মধ্যে আমি কমিউনিটি সহ বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠান কর্মসূচিতে অংশ নিয়ে আমাদের কমিউনিটি সম্পর্কে কিছুটা ধারণা লাভ করলাম। তো এর প্রেক্ষিতে এখন আমি মনে করলাম যে এখন আমাদের সম্পাদক মহোদয় সহ যারা শীর্ষ ব্যক্তিত্ব আছেন বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া, তাদের সাথে আমার একটা অনানুষ্ঠানিক একটা দেখা সাক্ষাৎ হওয়া উচিত, একটা চা চক্রে আপনাদেরকে আমাদের বলা উচিত। সেই হিসেবে আজকে আপনাদের সাথে আমাদের এখানে মিলিত হওয়া। তো আরেকবার আপনাদের প্রতি আমাদের আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমরা এখানে আমাদের কনসুলেট জেনারেলের যে কার্যক্রম চালিয়ে যাচ্ছি সেটার পেছনে একটি সুনির্দিষ্ট মূলনীতি কাজ করে। সেই মূলনীতিটি অবশ্যই আমাদের মহান মুক্তিযুদ্ধের যে চেতনা, স্বাধীনতার যে চেতনা, সেই চেতনা হচ্ছে আমাদের মূল শক্তি। তার সঙ্গে আছে আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, আমাদের মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে আদর্শ, তার যে দেশপ্রেম, পাবলিক সার্ভিসের জন্য তার যে সমস্ত আদেশ, উপদেশ, পরামর্শ, সেগুলো, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে নির্বাচনী ইশতেহার থাকে, যে সমস্ত নির্বাচনী প্রতিশ্রুতি থাকে, এবং তার যে ভিশন দিয়ে তিনি দেশ পরিচালনা করছেন, এগুলোকে সামনে রেখেই আমরা আমাদের কার্যক্রমগুলোকে পরিচালনা করার চেষ্টা করি। এবং আমাদের যে দায়িত্ব আছে, আমাদের যে ম্যান্ডেট আছে, সেই ম্যান্ডেটের মধ্যে থেকে আমরা ওই সমস্ত বড় পিকচারে কিভাবে কন্ট্রিবিউট করতে পারি সেটাকে মাথায় রেখে আমরা আমাদের কাজ করি। এবং আমি এখানে সবসময়ই যেটা গুরুত্ব আরোপ করে থাকি কনসুলেটের কার্যক্রমে, সেটা হচ্ছে একটা টিম ওয়ার্ক। এখানে আমরা যারাই এ টু জেড যারা কাজ করি সবাই একটা টিম ফরমেশনের উপর জোর দিয়ে থাকি, যেটা আমার বিশ্বাস যে আগেও ছিল, যারা এখানে আমার পূর্বসূরি কনসুলেট জেনারেল ছিলেন তারাও এটাও চর্চা করেছেন। এবং আমি এসে দেখতে পেরেছি যে এখানে কনসুলেটের সাথে কমিউনিটির খুব ভালো একটা সম্পর্ক আছে। আপনাদের একটা ওভারঅল জেনারেল একটা ইতিবাচক ইমপ্রেশন আছে। আমি এখানে দায়িত্ব নেওয়ার পর থেকেই চেষ্টা করেছি যে সেই ইতিবাচক ভাবমূর্তিটা, ইতিবাচক যে সম্পর্কটা আছে সেটাকে শুধু ধরে রাখা না, এটাকে আরেকটু শক্তিশালী করা, আরেকটু এগিয়ে নেয়। এবং এক্ষেত্রে আমার যে চমৎকার টিম আছে, সেই টিম নিরলস কাজ করে যাচ্ছেন। তারা আমাকে সর্বোচ্চ সহায়তা দিয়ে যাচ্ছেন। তাদের কারণে আমরা এখানে আমাদের যে সেবা এবং অন্যান্য কার্যক্রম আছে সেটা সুন্দরভাবে পরিচালনা করতে পারছি বলে আমি মনে করি। আমাদের কনসুলেটের যেটা মূল দায়িত্ব সেটা হচ্ছে যে আমাদের যে কনসুলার সেবা জনগণকে সেটা দিয়ে দেওয়া। আমরা কি কার্যক্রম করছি না করছি সেটা আপনারা সবাই সম্যক অবগত আছেন। আমরা কিছুক্ষণ আগে এখানে আলোচনা করতেছিলাম যে আজ থেকে 8-10 বছর আগে আমাদের কমিউনিটির যে সাইজ, যে সংখ্যা ছিল, তার চাইতে আনন্দের বিষয় যে এটা অনেক গুণে সম্প্রসারিত হয়েছে। এটা বৃহৎ আকার ধারণ করেছে। অনেক মানুষ এখন এখানে বসবাস করেন, থাকেন, অনেকে এই দেশের নাগরিকত্ব পেয়েছেন, পার্মানেন্টলি থাকার অনুমতি পেয়েছেন। সেই কারণে এই বৃহৎ কমিউনিটিকে সেবা দেওয়ার একটা গুরু দায়িত্ব আমাদের উপর আছে। আমরা আমাদের সীমিত জনবল এবং সীমিত লজিস্টিক্স, সীমিত সামর্থ্যের মধ্যে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি একটা সন্তোষজনক পর্যায়ে সেবা দিয়ে যেতে। এবং আমার ধারণা যে আমিও আপনাদের কাছ থেকে মাঝে মাঝে যে ধরনের ফিডব্যাক পাই, তাতে মনে হয় ওভারঅল মোটামুটি সার্ভিস সন্তোষজনক আছে। তবে এটা তো কখনোই দাবি করা ঠিক হবে না যে সবই ঠিক আছে, সেটা হাস্যকর। কিছু না কিছু তো সমস্যা থাকেই। তবে আমি খুবই কৃতজ্ঞ যে আপনাদের প্রতি যে আপনারা এই ছোটখাটো যে আমাদের ঘাটতি থাকে সেগুলোকে আপনারা ইতিবাচক ভাবে দেখেন, সেগুলোকে সংশোধনের জন্য আমাদেরকে দৃষ্টি আকর্ষণ করেন, আপনারা বলেন, এবং আমরাও সেটা চেষ্টা করি আমলে নিয়ে সেগুলোকে একটু ঠিকঠাক করার। তো আমরা এখানে সেবা দেওয়ার ক্ষেত্রে যে দুটো জিনিসকে খুব বেশি গুরুত্ব দিই, একটা হচ্ছে করাপশন ফ্রি সার্ভিস। এখানে কোনো প্রকার সরকারি সেবা দেওয়ার ক্ষেত্রে অতিরিক্ত কোনো অর্থ আদায় করা, অতিরিক্ত কোনো অর্থ দেয়া নেয়া, এটা কোনো অবস্থাতে আমরা অ্যালাউ করবো না, সহ্য করবো না। এটা জিরো টলারেন্স। আমি আপনাদের সাথে শেয়ার করে খুশি যে এখন পর্যন্ত আমি এখানে আসার পরে সে ধরনের কোনো অভিযোগ পাইনি, আমার নজরে আসেনি। আশা করি সে ধরনের কোনো ঘটনা ঘটবে না।
যদি দুঃখজনকভাবে সেটা কোনো ঘটেও যায়, আপনারা আমাকে দয়া করে আমাদেরকে নজরে আনবেন। এটা যাতে না হয় সেটা ঠেকানোর জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা, এটা জিরো টলারেন্স। আরেকটি বিষয় আমরা খুব গুরুত্ব দিই, আমাদের যারা সম্মানিত সহকর্মী আছে তারা আসলে সারাদিন, বিশেষ করে আমাদের কাউন্টারে যারা থাকে, খুবই চাপের মধ্যে সারাদিন কাজ করে, প্রতিদিন একই রকম, মানে কোনোদিন এমন হয় না যে আসলে আজকে খুব রিল্যাক্স, এরকম কম বেশি চলতেই থাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একইভাবে তারা সার্ভিস দেন। মানুষ কিছুটা ভুলভ্রান্তি থাকতেই পারে, বাট আমি সবসময় তাদেরকে মাঝে মধ্যে ডেকে এনে কাউন্সিলিং করি যে দেখো ভাই, তোমার গায়ে হাত তোলা বাকি রেখে আর মুখে সে যাই যাই বলো, প্লিজ ডোন্ট রিঅ্যাক্ট। কারণ একটা লোক যখন সার্ভিস নিতে আসে, সে তোমার আপনার সাথে ঝগড়া করতে আসে, সে তার সার্ভিস নিতে আসে। এখন সার্ভিস নিতে আসলে কিছু ইস্যু তৈরি হয়, হয়তো তার কাগজপত্র ঠিক নাই, বা কিছু ঘাটতি আছে, বা কিছু তাকে নতুন কিছু অ্যাড করতে হবে, সেটা বলতে গেলে অনেক সময় সে বিরক্ত হয়, কারণ দূর থেকে আসছে। আসেন ভাই, তাহলে আসেন আসেন আসেন, অনেক সময় হয় কিন্তু দূর থেকে আসে, আশা করে আসা কাজটা হয়ে যাবে, কিন্তু হয়তো টেকনিক্যাল কারণে আমি করে দিতে পারছি না, তখন তার একটু মন মেজাজ খারাপ হয় বা একটু বিরক্ত হয়। সে কিছু কি বলে উচ্চস্বরে কথা বলতেও পারে, আপনাকে কিছু আপনাদের কথা বলে ফেলতেও পারে রাগের মাথায়, কিন্তু এটা নিয়ে দয়া করে কেউ রিঅ্যাক্ট করবেন না। আপনার দয়া করে রিঅ্যাক্ট করার দরকার নাই। আপনার যদি কাছে সমাধান না থাকে, আমরা যারা সিনিয়র অফিসার আছি ব্যাক এন্ডে, আপনি ওই ভদ্রলোককে ভদ্র মহিলাকে আমাদের কাছে সুপর্দ করে দেন যে স্যার এই সমস্যা একটু দেখেন, এটা সমাধান করা যায়। কারণ কাউন্টারে যে থাকে তার নির্ধারিত কিছু আইন কানুনের মধ্যে তাকে ইনস্ট্রাকশন দেওয়া থাকে যে আপনি এই হইলে আপনি নেবেন, এই হইলে আপনি কাজ করবেন, ওর বাইরে আসলে করার এখতিয়ার নেই। কারণ এটা যদি তাকে যদি আমি সে বাইরে করার এখতিয়ার অ্যালাউ করি, সেখানে দুর্নীতি বাসা হবে, এবং এটা তার লেভেলের যে কর্মকর্তা, সে তার লেভেল করছে বেশি এখতিয়ার নেই, থাকা উচিত। এই জন্য যে আপনি যদি সমাধান করতে না পারেন, তার মানে এই না কোনো সমাধান নেই। আপনি যেটা পারতেছেন না সেটা হয়তো নাজমুলের কাছে আসলে কিংবা প্রশ্নের কাছে আসলে আমাদের একটু সুপিরিয়র অথরিটি আমরা হয়তো সমাধান করে দিতে পারবো, আমি দায়িত্ব নিয়ে করে দিতে পারবো, আপনি এটা পাবেন। সুতরাং আপনি কাউন্টারে রিঅ্যাক্টিভ হবেন, আপনি সমস্যার সমাধান করতে না বলা, কিন্তু ওনাকে ভদ্রভাবে বলে যাবে ঠিক আছে আপনি বসেন, আমি আমার সিনিয়র অফিসারকে ব্যবস্থা করব। এইভাবে আমরা তাদেরকে সবসময় কাউন্সিলিং করে যাই, তাদেরকে উজ্জীবিত রাখার চেষ্টা করি, এবং মাঝে মধ্যে বিভিন্ন ধরনের আমরা গ্যাদারিং করি, করে তাদেরকে একটু ইনসেন্টিভ দেওয়া, একটু ইনসেন্টিভ বলতে টাকা পয়সা তো দিতে পারি না, কিন্তু ধরেন একটু একসাথে বসে খাওয়া দাওয়া করা, একটু চা খাওয়া, একটু গল্প গুজব করা, হ্যাঁ, এইভাবে তাদেরকে মেন্টালিটি একটু ফ্রেশ রাখার চেষ্টা করি, যাতে করে কাউন্টারে আমাদের যে প্রতিনিয়ত প্রতিদিন যে প্রেশারটা যায় সেটা তাদের কাছে একটু সহনীয় হয়। তো এই আমরা চেষ্টা করে যাচ্ছি। আর আমাদের সেবার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে আমাদের সেবা প্রার্থী যারা তারা নিজেরাই। এখানে আপনাদের একটু সহায়তা আমরা চাইবো, আপনারা একটু জিনিসটাকে হাইলাইট করবেন। সেটা হলো যে যারা সেবা নিতে আসেন তারা যদি একটু আসার আগে আমাদের ওয়েবসাইটটা একটু দেখেন খুলে, সেখানে প্রত্যেকটা সার্ভিসের জন্য কি কি রিকোয়ারমেন্ট আছে, কি কি ডকুমেন্ট লাগবে, কি প্রক্রিয়া আছে, কোন ফর্মটা ফিল আপ করতে হবে, এটা মোস্টলি বলা আছে। দু একটা ক্ষেত্রে হয়তো কিছু অস্পষ্ট থাকতে পারে, সেটার জন্য আমাদেরকে সেটার জন্য যদি আমাদেরকে কেউ ইমেলে বা কোনোভাবে যোগাযোগ করে জানতে চান যে এটা কি হবে, এটা কি করবো, আমরা ক্লারিফাই করার চেষ্টা করবো। অবশ্যই সবচেয়ে ভালো হবে যে উনি যখন সেবাটা নিতে আসছেন তখন যদি পুরো সেটটাকে একটু রেডি করে নিয়ে আসতে পারেন, তাহলে কাউন্টারে কোনো কথাই হবে না। কাউন্টারে খালি দিবেন, আমার কাউন্টার যিনি সার্ভিস প্রোভাইডার উনি দেখবেন, দেখে জাস্ট ওনাকে কুইকলি প্রসেস করে দেবেন। এবং এতে হবে কি, আপনার সার্ভিসের পরে আরেকজন যে কিউতে আছে উনি বিরক্ত হন, এখন আপনার সাথে যদি আমার 10টা মিনিট কথা বলতে হয়, এটাই কিন্তু ওই কাউন্টারে যিনি আছেন তার জন্য মানসিক চাপ। এবং যিনি আপনার পিছনে কিউতে আছেন তিনি হয়তো বুঝতেছেন না, তিনি আস্তে আস্তে বিরক্ত হয়ে থাকেন। এই বিষয়টা আমরা সমাধান করতে পারবো যদি আমাদের সার্ভিস সিকাররা দয়া করে আমাদের ওয়েবসাইটটা দেখে একটু তাদের যে সার্ভিসটা, সেই সার্ভিসের প্রস্তুতিটা যদি নিয়ে আসেন, তাহলে আমাদের জন্য সার্ভিসটা আর একটু স্মুথ হবে, আর একটু ফাস্টার হবে। এবং আমরা এখানে আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে শুধু পাসপোর্ট ইস্যু করা ছাড়া আর যে সার্ভিসগুলো আছে সেগুলো আমরা দিনে দিনে, ইটস এ হিউজ প্রেশার ফর আস, কিন্তু আমরা দিয়ে যাচ্ছি এখন।
এনভিআর, নো ভিসা রিকোয়ার্ড বলেন, পাওয়ার অফ অ্যাটর্নি বলেন, অথবা বার্থ রেজিস্ট্রেশন কিংবা কোনো অ্যাটেস্টেশন, এই ধরনের সার্ভিসগুলো যেগুলো আমার ঢাকার উপর ডিপেন্ড করতে হয় না, সেগুলো আমরা প্রতিদিনই দিয়ে যাচ্ছি। আর একটা হলো যে যখন আমাদের সার্ভিস সেক্টররা আসেন, অনেকেরই একটু তাড়াহুড়া থাকে, একটু দূর থেকে আসেন, এসে একটু আগে করতে চান, তখন কিন্তু আমাদের ওই যে কিউ সিস্টেম আছে, কিউ সিস্টেম একটু প্রেশার তৈরি হয়। কারণ আগে হয়তো 5 জন আমাদের ভাই সিরিয়াল নিয়ে বসে আছেন, এখন আরেকজন রিকোয়েস্ট করলে তখন আমাদের ইন্টারভিউ করতে হয়, একটু বিব্রতকর হয়। তো কাজে যখন আমাদের সার্ভিস সিকার ভাই বোনরা আসবেন, একটু এটা মাথায় রেখে আসবেন যে আমার একটু সময় লাগবে, ওই দিনই হবে, একটু সময় লাগবে। কারণ হলো যখন আমি আপনার পাসপোর্টটা নিচ্ছি, রিসিভ করে নিয়ে ভিতরে পাঠাইতে হয়, সেখানে জিনিসটা একটু প্রসেস করতে হয়, তাই না? আমি একটা ইন্ডিয়ার সিল দেওয়ার আগে আমার কিছু রেজিস্ট্রি এন্ট্রি দিতে হয়, তারপর একটা সিল দিতে হয়, হ্যাঁ, বেশ কিছু কাজ আছে। হয়তো আজকে আমি 150, 200 বা 250 পাসপোর্ট একসাথে পেয়েছি এই এনভের জন্য। এই প্রত্যেকটা পাসপোর্ট আমাকে সিল সাপোর্ট দিয়ে সাইন টাইন করে রেডি করতে হবে ব্যাক এন্ড। ওই সময়টা একটু আমাকে সময়টা দিতে হবে, তখন একটু আপনাকে একটু অপেক্ষা করতে হবে, তাই না? তো এটা অনেক ক্ষেত্রে কেউ কেউ এসে খুব পিরাপিরি শুরু করেন, দূর থেকে আসছি, আমার এই সমস্যা হয়ে আসছি, এই ইমার্জেন্সি, হ্যাঁ, তাও করে আমরা চেষ্টা করি, যদি কারো সেরকম জেনুইন কোনো হয় আমরা চেষ্টা করি অ্যাকোমোডেট করতে। কিন্তু যদি আমাদের এই সময়টা নিয়ে আসেন, একটু সময়টা দেন আমাদেরকে, তাহলে সকালে রিসিভ করে, আমাদের রিসিভ করার সময় কখন, ব্রেক হবে কখন, এবং ডেলিভারি টাইম কখন, তিনটা ভাগ করা আছে, নোটিশও বলা আছে। আর আমাদের যারা কাউন্টারের কাজ করেন তাদের তো একটু আধা ঘন্টা একটা লাঞ্চ ব্রেক লাগে, কেউ অ্যানাউন্স করে, সেই ব্রেকটা একটু দিতে হয় তাদেরকে। তো এই সবকিছু মিলিয়ে সকালবেলা নিয়ে বিকালবেলা হয়তো আমরা ডেলিভারি দিই, সবকিছু মিলিয়ে। ব্যাপারটা এরকম না, অনেকে হয়তো বুঝতে পারেন না যে আমি তো সকালবেলা কত 2-3 ঘন্টা 4 ঘন্টা আগে দিলাম, একটা সেল সাপোর্ট দিতে 4 ঘন্টা লাগবে, কিন্তু আমি 4 ঘন্টায় সেল সাপোর্ট দিচ্ছি কয়েকশো পাসপোর্ট, সেটা একটু মাথায় রাখতে হবে। এই সহযোগিতাটা আমরা যদি আমাদের সার্ভিস সেক্টর যারা আছেন তাদের কাছ থেকে পাই, তাহলে আমার ধারণা যে আমাদের সার্ভিস কোয়ালিটি আরো একটু ইমপ্রুভ করা সম্ভব, এবং সেটা আমরা করার চেষ্টা অব্যাহত রাখবো। আর এই সার্ভিস কোয়ালিটির সাথে আরেকটা জিনিস জড়িত আছে, সেটা হচ্ছে যে আমাদের এই যে বর্তমান প্রেমিসটা, যে অফিসটা, এটা এখন আমাদের জন্য আসলে কিছুটা অপ্রতুল হয়ে যাচ্ছে। এটা কয়েকটা কারণে। একটা হলো যে আমার ধরেন যখন 350 থেকে 400 লোক একবারে সকাল 11টা-12টার দিকে বা বিকেলের দিকে এসে জমা হয়ে যায়, তাদের সবাইকে একসাথে বসতে দেওয়ার জায়গা করা মুশকিল হয়ে যায়, হ্যাঁ। তো এই জন্য আমাদের জায়গাটা একটু বড় দরকার। আমরা যে বিভিন্ন প্রোগ্রাম করি, সেই প্রোগ্রামের সময় যে যথেষ্ট জায়গা রাখা, সেটা আমরা পারি না, অনেক সময় একটু নতুন বিষয় হলে জায়গায় থাকতে হয়। তৃতীয়ত হচ্ছে যে আমাদের এখানে যারা সহকর্মী আছে তাদের সবাইকে যে আলাদা করে বসতে দিব প্রত্যেকের রুমে একটা করে, সেই ব্যবস্থাটাও এখানে করা কঠিন হয়ে যাচ্ছে, অতটা জায়গা নেই। তারপরে আমার একটা স্টোর রুম লাগে, তাই না, বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট সেট করার জন্য জায়গা লাগে, এই সমস্ত। তো এইখানে এটা হলো আমার ইন্টারনাল সমস্যা। আর একটা খুব বড় সমস্যা হচ্ছে আপনারাই প্রতিদিন ফেস করেন, এখানে আসতে পারে যে পার্কিং খুঁজতে গিয়ে অনেক সময় দেখা গেল যে একটা লোকের সরি সিরিয়াল আছে 10:30টায়, তার টোকেন নেওয়া আছে 10:30টায়, বা অ্যাপয়েন্টমেন্ট টাইম আছে 10:30টায়, সে এসে পার্কিং করতে করতে তার 11:30 বেজে যাচ্ছে, এখন সে এসে পিছিয়ে পড়ে যাচ্ছে। এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলোকে মাথায় রেখে আমরা চিন্তা করলাম যে আমাদের বোধ হয় এই প্রেমিসটাকে একটু পরিবর্তন চিন্তা করা দরকার। প্লাস এই যে আমি কনসাল জেনারেল অফ বাংলাদেশ, একটা রাইজিং ইকোনমিক পাওয়ার হাউস ইন সাউথ এশিয়া, বাংলাদেশের যে ভাবমূর্তি এখন, তার সাথে এই পাইপগুলো ঠিক যায় না, তাই না? তো এটা মোটামুটি আমার পুরো প্রেমিসেরই একই অবস্থা। আমি এই কথা বলার মানে এই না যে আমি আমার প্রেমিসের তাদেরকে নেগেটিভ বলছি না, তারা তখন তাদের জন্য এটি বেস্ট অপশন ছিল, তারা এটাই বেস্ট পেয়েছেন, তারা এটা নিয়েছেন। এখানে মাশাআল্লাহ 10 বছর কাজ হয়েছে, অসুবিধা হয়নি। কিন্তু আমার মনে হয় এখন আমাদের একটু চেঞ্জ করার সময়, চেঞ্জ করা দরকার। আমি এসেই এটা ফিল করেছি, আমি একটা উদ্যোগ নিয়েছি। তো আপনারা জেনে খুশি হবেন যে আমরা নতুন যে জায়গায় যাচ্ছি সেই ভবনের সাথে লিজ এগ্রিমেন্ট করার খুব কাছাকাছি আছি। লিজ এগ্রিমেন্টটা এখন আইনজীবীর মাধ্যমে মিটিং হচ্ছে, ড্রাফট যেটা দিয়েছে সেটা আইনজীবীর মাধ্যমে মিটিং হচ্ছে। মিটিং হয়ে গেলে আমরা তাদের সাথে লিজ এগ্রিমেন্টটা স্বাক্ষর করে ফেলবো। স্বাক্ষর করে আমাদের ইচ্ছা আছে সেপ্টেম্বরের ফার্স্ট উইকে ওখানে শিফট যদি করা যায়, খুব ইচ্ছা আছে আমাদের, সেভাবে বলেছিও তাদেরকে। এর ইচ্ছাটার আরেকটা কারণ হলো যে তখন মাননীয় প্রধানমন্ত্রী ইউএনজিএতে আসবেন, ফুল টিম উইল বি ইন টাউন। তখন যদি আমরা পররাষ্ট্রমন্ত্রী এখানে হয়তো থাকবেন, অবশ্যই থাকবেন উনি, পররাষ্ট্র সচিব মহোদয় হয়তো থাকবেন, আরো 2-1 মন্ত্রী মহোদয়, আর অন্যান্য ভিআইপিরা থাকবেন, তাদেরকে নিয়ে আপনাদেরকে নিয়ে তখন যদি আমরা কার্যক্রমটা উদ্বোধন করে ফেলতে পারি, দ্যাট উইল বি গুড। এটা একটা পাবলিসিটি হবে, সবাই জানবে। আর
ঠিকানাটা এখানে আমি শেয়ার করছি না, যেহেতু এগ্রিমেন্ট সাইন হয়নি সেজন্য শেয়ার করছি না। তার বলে রাখি খুব কাছে, এই যে পেট্রোল পাম্পটা দেখছি তার খুবই কাছে। তো আমার ধারণা যে আমরা আমাদের কমিউনিটি আর একটু কাছে যাবো, অসুবিধা নাই। আর আমি মনে করি যে আমাদের কনসুলেট জেনারেল এই অঞ্চলে থাকা উচিত, এইদিকেই আমাদের সমস্ত লোকজনের বসবাস, তাদের জন্য আসার সুবিধা। অযথাই আমার অতিরিক্ত ভাড়া গুনে ঘাটানো যাওয়ার কোনো যুক্তি দেখি না, সেটা সম্ভব না। আর আমাদের যে স্পেস এখন প্রয়োজন, অত বড় স্পেস মেনটেন পাওয়া মুশকিল, আর পেলেও যে ভাড়া হবে এটা আসলে সহনীয় পর্যায়ে থাকবে না। তো যার কারণে আমরা এখানে আরেকটু যোগ করি যে আমাদের বর্তমান যে কার্যক্রম চলমান আছে এর পাশাপাশি আমরা আশা করতেছি যে নিকট ভবিষ্যতে আমাদের এখানে জাতীয় পরিচয়পত্র ইস্যু করার কার্যক্রম শুরু হবে এনআইডি, যেটা আপনাদের সবারই আমার ধারণা যে একটা মনোযোগের কেন্দ্রবিন্দু, অনেকেরই দাবি অনেকেরই প্রত্যাশা, সেটা আমরা জানি। এবং এই বিষয়ে একটা কথা বলবো পরে। তো এনআইডি যদি করতে যায় তখন আমার আরো সার্ভিস প্রেশার বাড়বে, লোকজন, হ্যাঁ, প্রতিদিন ভিজিটরের সংখ্যা অনেক বেড়ে যাবে, কাছে একটু বড় জায়গা আমাদের দরকার। তো আমরা সেটা চেষ্টা করেছি যতটুকু সম্ভব, দেখা যাক। তো ওখানে গেলে আশা করি আপনারা এর চাইতে আর একটু বেটার অবস্থা হয়তো বা পরিবেশ পাবেন। তো এই হচ্ছে আমাদের চ্যান্সেরি বিষয়ে। আর আমি এখানে আসার পরে ব্যক্তিগতভাবে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি কমিউনিটির সাথে যতটা সম্পৃক্ত থাকা যায়, তাদের বিভিন্ন আচার অনুষ্ঠান উৎসব পার্বণে আমি চেষ্টা করি। এবং সেটা আমার উইকেন্ড আসলে আমি পাই না আমার ব্যক্তিগত, বাট আই হ্যাপিলি শেয়ার মাই টাইম উইথ দ্য কমিউনিটি। আমার পরিবার অনেক ক্ষেত্রে এই ক্ষেত্রে কিছুটা ডিপ্রাইভড হয়, বাট তো আমাদের আমি গত 7-8 মাস কার্যক্রম চালিয়ে বা কমিউনিটির বিভিন্ন প্রোগ্রামে গিয়ে কমিউনিটি সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করেছি। আমার ধারণা আমি কিছুটা এখন ধারণা পোষণ করি তাদের সম্পর্কে। তবে আমি যেটা বলতে চাই যে আই এম ভেরি প্রাউড অফ আওয়ার কমিউনিটি। ইটস সাচ এ বিগ ক্রাউড, বিগ কমিউনিটি, লার্জ কমিউনিটি, এবং এটা খুবই ভাইব্রেন্ট অ্যান্ড রেজিলিয়েন্ট প্লাস রিসোর্সফুল। এত বিভিন্ন ধরনের নানা পেশা, নানা দক্ষতা, মেধার মানুষ এখানে আছেন নিউ ইয়র্কে এবং তথা নিউ ইয়র্ক স্টেটে প্লাস যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে। যে এখানে কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, সৃষ্টিশীল মানুষ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, তাই না, শ্রমিক থেকে শুরু করে সব পেশার মানুষ এখানে আছেন, এবং এটা খুব রিচ একটা কমিউনিটি আমি বলবো। তো আমি কনসালটেন্ট হিসেবে এই ধরনের একটা কমিউনিটির সাথে কাজ করার, আপনাদের সেবা করার সুযোগ পেয়ে আমি নিজেকে অবশ্যই ধন্য মনে করি। আমি অত্যন্ত আনন্দিত, গর্বিত মনে করি। একটু চ্যালেঞ্জিং, একটু সময় বের করতে হয় আমার, বাট সেটা কোনো বিষয় নয়, এটা আমার জন্য একটা গর্বের বিষয়। আমি চেষ্টা করব আমার এখানে যতদিন আমি আছি আপনাদের সেবায় এই ধারা ধরে রাখতে, ধারা অব্যাহত রাখতে, এবং আপনাদের কমিউনিটির কাছ থেকে আমি যে ধরনের সহায়তা, সমর্থন, ভালোবাসা, সবকিছু, শ্রদ্ধা, সম্মান যাই বলেন, যা পাচ্ছি তাতে আমি আবির্ভূত। এবং আমি আশা করি যে কনসুলেটের সাথে কমিউনিটির যে চমৎকার একটা মিথস্ক্রিয়া যেটা আছে, এই মিথস্ক্রিয়াটা অব্যাহত থাকবে, আমরা এটা আরো সামনে শক্তিশালী হবে। আমরা যেটা লক্ষ্য করে থাকি যে আমাদের এখানে কমিউনিটিতে প্রচুর সাংস্কৃতিক সংগঠন আছে, এবং সাংস্কৃতিক ভাবে আমাদের কমিউনিটি অত্যন্ত সক্রিয়। তো এটা খুবই ভালো। বিদেশে আমাদের সংস্কৃতির মূল ধারা, সেই মূল ধারাকে ধরে রাখা এবং পরবর্তী প্রজন্মকে আমাদের শিকড়ের সাথে সম্পৃক্ত রাখার জন্য এগুলোর গুরুত্ব অপরিসীম। তো আমি এই ক্ষেত্রে আরেকটি জিনিস গুরুত্ব আরোপ করতে চাই যে আমাদের সাংস্কৃতিক এবং বিনোদনমূলক যে কার্যক্রম চলছে কমিউনিটির, এর পাশাপাশি আরো কিছু সৃষ্টিশীল এবং কিছু কল্যাণমূলক কাজের দিকেও একটু নজর দিলে ভালো হবে, এবং এটাকে আর একটু জোরদার করতে পারলে কমিউনিটির গ্রেটার ওয়েলফেয়ারের জন্য ভালো হবে। বিশেষ করে আমার একটা, যেটা আমি কয়েকজনের সাথে শেয়ার করেছি ইতিমধ্যে, যে
আজকে আপনারা যারা এখানে আছেন প্রথম জেনারেশন ইমিগ্রেশন যারা আসছেন তারা অনেকে 30-40 বছর হয়ে গেছে, মানে প্রথম জেনারেশন যে ইমিগ্রেন্ট আমাদের যারা তাদের সময়টা কিন্তু প্রায় শেষের দিকে, এখন আমাদের নতুন জেনারেশন চলে আসতেছে। আপনারা যখন এখানে এসছেন আপনাদের যে ইতিহাস, আপনাদের যে স্ট্রাগল, আপনাদের যে অ্যাচিভমেন্টগুলো, আপনাদের যে সমস্যা সংকটগুলো আপনারা মোকাবেলা করেছেন, এই জিনিসগুলো একটু সায়েন্টিফিক্যালি একটু সিস্টেমেটিক্যালি আমার মনে হয় রেকর্ডেড থাকা উচিত। এই ইতিহাসগুলো সুন্দরভাবে লিপিবদ্ধ থাকা উচিত। এটা আমাদের পরবর্তী প্রজন্ম যারা তাদের জন্য খুবই জরুরি। আর আমাদের বাংলাদেশ যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিহাস যখন রচনা করা হবে আপনারাই হচ্ছেন এর মূল অনুঘটক। পিপল টু পিপল কন্ট্যাক্ট এবং আমাদের এই যে কমিউনিটির মাধ্যমে যে ডিনামিক্স তৈরি হয়েছে দুই দেশের মধ্যে, এটা খুবই জরুরি। এবং আমি মনে করি যে আমাদের রিসোর্সের অভাব নেই এখানে, আমরা যদি একটু সচেতনভাবে চেষ্টা করি এই ইতিহাসটাকে আর একটু সুসংবদ্ধভাবে যদি লিপিবদ্ধ করে রাখা যায়, এটা আমাদের জন্য একসময় খুবই কাজে লাগবে বলে আমি মনে করি। আর এমনও তো হতে পারে একসময় যে এই নিউ ইয়র্কের বুকে মিউজিয়াম অফ বেঙ্গলি ইমিগ্রেন্টস দাঁড়িয়ে যেতে পারে। সেই মিউজিয়াম যদি আমরা করতে চাই তাহলে এই সমস্ত ইতিহাস আমাদের সংরক্ষণ করতে হবে। এই জিনিসটা একটু আমরা মাথায় রাখতে পারি এবং এই জন্য আমাদের কমিউনিটির বিভিন্ন স্তর থেকে যদি উদ্যোগ আসে, তাই না? আপনারা যদি এটা নিয়ে চিন্তা করেন, আমাদের এখানে শিল্পী, সাহিত্যিক, কবি, গবেষক, বুদ্ধিজীবীর কোনো ঘাটতি নাই। অনেক বিশ্ববিদ্যালয় শিক্ষক আছেন এখানে যারা উচ্চমানের ইন্টেলেকচুয়াল, তাদের এই মেধাকে কাজে লাগিয়ে আমরা এই ধরনের একটা কার্যক্রম বোধহয় ভবিষ্যতে করতে পারি। যাই হোক, এটা হচ্ছে আমাদের কমিটি সম্পর্কে আমার অবজারভেশনগুলো একটু বললাম। আর যেটা হচ্ছে যে আমি সবসময় বলে থাকি যে আমাদের দেশ স্বাধীনতা থেকে শুরু করে দেশ গঠনের প্রতিটি ধাপে, প্রতিটি পর্যায়ে আমাদের সারা বিশ্বের যারা প্রবাসী ভাই বোন বন্ধুরা আছেন আপনাদের রয়েছে অসামান্য ঐতিহাসিক অবদান। এখনো আমাদের রপ্তানি আয়ের পরেই তো সর্বোচ্চ বৈদেশিক মুদ্রার উৎস হচ্ছে রেমিটেন্স। রেমিটেন্সের উপর আমরা ডিপেন্ড করি। শুধু রেমিটেন্স না, আপনাদের সারা বিশ্বে থাকার কারণে আমাদের যে আন্তর্জাতিক সম্পর্ক তৈরি হয়েছে, সংযোগ তৈরি হয়েছে, জ্ঞান, বিজ্ঞান, অভিজ্ঞতা শেয়ারের যে একটা সুযোগ তৈরি হয়েছে, বাংলাদেশে বিদেশ থেকে বিভিন্ন ধরনের বিনিয়োগ গিয়েছে, বাংলাদেশের কর্মসংস্থান হয়েছে, নানা ক্ষেত্রে আপনাদের অবদান রয়েছে। তো আমরা আশা করব যে আপনারা আপনাদের এই অবদান সামনের দিনগুলোতে অব্যাহত রাখবেন এবং এই অবদান অব্যাহত রাখার ক্ষেত্রে ব্যাংকিং চ্যানেলের, বৈধ চ্যানেলে রেমিটেন্স পাঠানো একটা গুরুত্বপূর্ণ বিষয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার যে ভিশন 2030-2041 আছে তার বাস্তবায়নের জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ আছে। গত 15 বছরে ওনার যে অ্যাচিভমেন্ট, যে অর্জনগুলো, সেগুলো আপনারা সবাই জানেন, সেগুলো আর নতুন করে আমি উল্লেখ করতে চাই না। তিনি বাংলাদেশকে খুব দ্রুত রূপান্তর করে দিচ্ছেন। আমরা একটা দরিদ্র দেশ থেকে আমরা উন্নয়নশীল দেশের কাতারে চলে যাচ্ছি। আমাদের গ্রাজুয়েশন অলরেডি অফিসিয়ালি গ্রান্টেড। 26 থেকে আমরা অফিসিয়ালি আর এলডিসি থাকবো না, উন্নয়নশীল দেশ হয়ে যাব। এটা ধারাবাহিক এবং অব্যাহত অর্থনৈতিক সামাজিক উন্নয়নের কারণে হয়েছে। আমাদের উন্নয়নের যে সূচকগুলো, দক্ষিণ এশিয়া তো বটেই, পৃথিবীর অনেক দেশের চেয়ে এই সূচকগুলোতে আমরা এগিয়ে আছি এবং উন্নয়নের এই ধারাবাহিকতা বজায় রয়েছে। গত 7 জানুয়ারি আমাদের বাংলাদেশে একটি জাতীয় নির্বাচন হয়েছে। নির্বাচনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা 4র্থবারের মতো এবং মোট 5মবারের মতো সরকার পরিচালনার দায়িত্ব পেয়েছেন। আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয় এটা যে ওনার সরকারের আমলে নেওয়া যে উন্নয়নের পরিকল্পনাগুলো, যে ভিশনগুলো, সেগুলোর ধারাবাহিকতা বজায় থাকবে এবং এগুলোর হাত ধরে আমরা 2030 সালের মধ্যে একটা $1 ট্রিলিয়ন ইকোনমিতে রূপান্তরিত হওয়ার যে ভিশন আছে সেটা আমরা আশা করি বাস্তবায়ন হবে ইনশাল্লাহ। 2041 সালের মধ্যে আমাদের দেশ একটি আধুনিক, স্মার্ট এবং উন্নত বাংলাদেশে রূপান্তরিত হবে, সেই ভিশন আমাদের রয়েছে। সেই ভিশনকে বাস্তবায়ন করার জন্য বাংলাদেশ সরকারের সাথে বাংলাদেশ জনগণ এবং আমাদের প্রবাসী ভাই বোনরা একসাথে কাজ করে যাচ্ছি। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকলে, আমাদের সবার অবদান থাকলে এই ভিশন বাস্তবায়ন করা অসম্ভব কোনো কিছুই নয়, সেটা খুবই সম্ভব। এবং আমরা পরিশেষে আমাদের মহান মুক্তিযুদ্ধে যারা শাহাদত বরণ করেছিলেন তাদের বুকে যে স্বপ্ন ছিল, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বুকে যে স্বপ্ন ছিল সোনার বাংলা গড়া, সেই সোনার বাংলা গড়ার
যে বিপুল কার্যক্রম, সেই কার্যক্রমে আমরা আমাদের স্ব অবস্থান থেকে আমাদের দায়িত্ব পালন করে যাব, এবং সেটা হলে পরে অবশ্যই আমাদের এই স্বপ্নগুলো বাস্তবায়ন করতে হবে। ডেপুটি কনসাল জেনারেল হাসান সাহেবকে একটু অনুরোধ করবো সংক্ষেপে আমাদের এনআইডির যে কার্যক্রম আছে সেই সম্পর্কে একটু ধন্যবাদ। ধন্যবাদ সম্মানিত কনসাল জেনারেল। প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। আসলে সম্মানিত কনসাল জেনারেল এনআইডির বিষয়ে আপনাদেরকে সম্যক ধারণা দিয়েছেন যে আমরা এনআইডি কার্যক্রম চালু করার জন্য প্রস্তুত আছি। আমাদের গত কয়েক মাস আগে থেকেই কার্যক্রম শুরু হয়েছে, যেটা পত্র যোগাযোগ থাকার সাথে মন্ত্রণালয় থেকে আমাদের কাছে বিভিন্ন রকম তথ্য চাওয়া হয়েছে এবং হচ্ছে, আমরা সেগুলি নিয়মিত তার রেসপন্স দিয়ে যাচ্ছি। তো এর মধ্যে আমাদের জানতে চাওয়া হয়েছে যে আমরা যদি প্রস্তুত থাকি আসি কিনা সেটা জানার জন্য। তো আমরা জানিয়েছি যে আমাদের যে আমাদের যে লিমিটেড রিসোর্স রয়েছে, বিশেষ করে লোকবল এবং যে স্পেসের স্বল্পতা রয়েছে, তারপরেও আমরা এই মুহূর্তে এনআইডি কার্যক্রম চালু করার জন্য প্রস্তুত আছি। তো এর পরবর্তীতে আমাদের ব্যাপক হারে চালু করতে হলে আমাদের আরো রিসোর্স দরকার হবে, সেটা আমরা জানিয়েছি। আমরা সেখানে একটা টেন্টেটিভ বাজেটও দিয়েছি, কি কি ইকুইপমেন্ট লাগবে তার একটা তালিকাও আমরা দিয়েছিলাম থেকে। তো এটি সরকার সেটি বিবেচনাধীন আছে। আর এনআইডি কার্যক্রম পরিচালনার জন্য সরকার প্রাথমিকভাবে 40টি দেশে আমাদের যে মিশন আছে, 40টি দেশকে প্রাথমিকভাবে নির্বাচন করেছে ক, খ, গ এবং গ গ্রুপে। তো প্রাথমিকভাবে 15টি মিশন 15টি দেশে চালু হচ্ছে ক গ্রুপে, যারা যুক্তরাষ্ট্র, আমাদের নিউ ইয়র্ক, ওয়াশিংটন, ফ্লোরিডা এবং লস অ্যাঞ্জেলেস মিশন রয়েছে। এই মিশনগুলিতে খ গ্রুপে, বি গ্রুপে আর কি আছে। তো আমরা আশা করতেছি অচিরেই হয়তো এই বছরের শেষ নাগাদ আমরা ঢাকা থেকে কোনো সংবাদ পাবো। এটা ইনস্টলেশনের ব্যাপার আছে, মেশিনারিজের ব্যাপার আছে, টেকনিক্যাল ব্যাপার আছে, হয়তো একটু সময় লাগবে, বাট এটা সরকারের সক্রিয় বিবেচনাধীন আছে এবং আমরা আমাদের কাছে যে তথ্য চাওয়া হচ্ছে বা সময় সময় সেগুলি আমরা নিয়মিত দিয়ে যাচ্ছি। তো মূলত জানতে পারবেন, আপনাদেরকে জানানো হবে, আপনারা সেটা প্রচার প্রসার করলে সেটা সবাই জানতে পারবে এবং সেবাটি গ্রহণ করতে পারবে। আমি একটু তাহলে এর সাথে একটু সাপ্লিমেন্ট করি, সেটা হলো যে আমাদের 15টি দেশে প্রথম পর্যায়ে এই এনআইডি সার্ভিস দেওয়ার সিদ্ধান্ত হয়েছে এবং এই প্রবাসীদেরকে এনআইডি দেওয়ার জন্য একটা ডিপিপি, একটা প্রজেক্ট অনুমোদন হয়েছে, সেটা কার্যক্রম চলমান। সৌদি আরব, কুয়েত, ওমান, মালয়েশিয়া, যুক্তরাজ্য, কাতার, বাহরাইন, জর্ডান, ইতালি, সিঙ্গাপুর, লেবানন, লিবিয়া, অস্ট্রেলিয়া, মালদ্বীপ ও কানাডা, এই 15টা দেশে প্রথম পর্যায়ে। কারণ আপনারা এই নামগুলো থেকে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমাদের শ্রমিক ভাইদের ঘনত্ব যে সমস্ত দেশে বেশি, অবস্থান যে সমস্ত দেশে বেশি, আমার ধারণা যে সরকার সেই দেশকে প্রথম দিকে চালু করার চিন্তা করছেন। কারণ আমাদের শ্রমিক ভাইরা ওখানে কাজ করে সবাই দেশে ফিরবে, এই কারণে হয়তো তাদেরকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে, খুবই স্বাভাবিক। আর পরবর্তী ধাপে বাকি 40টি দেশের মধ্যে যারা আছেন তাদের মধ্যে আমাদের যুক্তরাষ্ট্র আছে এবং আমাদের ডিসিসি মহোদয় যেভাবে বললেন যে আমরা আমাদের কথা জানিয়েছি যে আমরা প্রস্তুত আছি। আপনারা এটার জন্য কিছু লজিস্টিক্সের বিষয় আছে, সিস্টেম ইন্টিগ্রেশনের বিষয় আছে, অনলাইনে যেহেতু হবে, তাই না? তো আমরা যখনই এখানে যন্ত্রপাতি এবং প্রয়োজনীয় সাপোর্ট পেয়ে যাব আমরা অ্যানাউন্স করবো এবং আমাদের আশা করি অদূর ভবিষ্যতে এই এনআইডি থেকে ইস্যু করা শুরু হবে। তাহের ভাইয়ের মধ্যে একটা জানার বিষয় ছিল আমার এই বিষয়ে জানতে চাই, হোয়াট ইজ দ্য গাইডলাইন যে যেমন এনআইডি বাংলাদেশে এই যে আমেরিকার প্রবলেম এরকম জি অনেকের এটা জি অনেকে আমেরিকান সিটিজেন বাংলাদেশের পাসপোর্ট আছে,
আমি আছে যে তারা কি এনআইডি গাইডলাইন এখানে আমরা পলিসি যেটা গাইডলাইন সেটা এখনো তৈরি হয়নি, যেহেতু এখনো ইমপ্লিমেন্টের পর্যায়ে আসে নাই। যখন এটা ইমপ্লিমেন্টেশন হবে তার আগে নিশ্চয়ই একটা পলিসি তৈরি করা হবে। সেই পলিসিতে আমাদের কাছে নিশ্চয়ই ইনপুট চাবে, তাইলে পরে তখন আমরা সরকারকে ইনপুট দিব ঢাকাতে। তো আমরা যতটা জানি যে যাদের ডুয়াল ন্যাশনালিটি আছে তারা ঢাকা গেলে এনআইডি করতে পারে। তো যদি ডুয়াল ন্যাশনালিটি থাকে বা পাসপোর্ট থাকে, তাহলে যদি বাংলাদেশে এনআইডি করতে পারেন তাহলে এখানে না করার কোনো কারণ নেই, আমার ধারণা যে এখানে করতে পারবেন। আর তখন যেটা প্রয়োজন হবে, যাদের আমেরিকান পাসপোর্ট আছে বাংলাদেশের পাসপোর্ট নাই, যত দ্রুত সম্ভব এই ডিএনসিটা করে ফেলা, ডুয়াল ন্যাশনালিটি সার্টিফিকেট করে এটা করা থাকলে তখন আপনি পাসপোর্টের জন্য আবেদন করেন অথবা এনআইডির জন্য আবেদন করেন, কারণ সিস্টেমে ডিজিটাল সিস্টেমে ওখানে একটা রিকোয়ারমেন্ট অবশ্যই থাকবে যে আপনি ডুয়াল সিটিজেন হলে আপনার ডিএনসি আছে, ওটা না হলে পরবর্তী স্টেপে আগানো যাবে। এখন ডিলার সিটিজেনশিপ অ্যাপারেট কত দিন সময় লাগে? একটু সময় লাগে এখনো, কত 1 থেকে 1.5 বছর, 1 থেকে 1.5 বছর, একটু দীর্ঘ সময় লাগে। তো আমরা ঢাকাকে বারবার বলছি যে এটা যাতে আরেকটু এক্সপেডিট করা যায়, আরেকটু যাতে দ্রুত করা যায় সেই ব্যবস্থা নেওয়া হয়। আরেকটা জিনিস জানতে চাই, আপনি একটু আগে বলছেন যে আপনার দুর্নীতির ব্যাপারে একটু জিরো টলারেন্স। জি, বাট এই কনসুলেটের ব্যাপারে কিছু রিপোর্ট করিয়েছিল আগে এর আগে আপনার আচ্ছা আচ্ছা যে এই যে আপনার ভিসা নো ভিসা রিকোয়ার্ড এবং অন্যান্য বিষয়ে অনেক অর্থের মানি অর্ডার রিসিভ, জি, এগুলো অনেক বড় ধরনের অ্যামাউন্ট। আচ্ছা, হোয়াট ইজ দি সিচুয়েশন? ওটা কোনো ইনভেস্টিগেশন বা কোনো কিছু রিপোর্ট? আমি এই আগের এই ব্যাপারটার সাথে অতটা পরিচিত না, আমি ঠিক জানি না, দেখার সুযোগ হয়নি। আমি দেখেছি সেটা কি অবস্থা, কতদূর কি হয়েছিল। বাট আমি কিছুক্ষণ আগে বলেছি যে আমি আসার পরে ফরচুনেটলি এই ধরনের কোনো অভিযোগ পাই নাই, আশা করি পাবো না। আমি আমার টিমকে সেইভাবেই সবসময় কাউন্সিলিং বা তাদেরকে অ্যাডভাইস করে যাচ্ছি। এবং আমি যে সবচেয়ে বড় কথা হলো যে আমি যখন বলছি যে জিরো টলারেন্স ফর করাপশন, আমাকে নিজে আগে করাপশন ফ্রি থাকতে হবে। আমি সেটা প্র্যাকটিস করার চেষ্টা করে যাচ্ছি, যাতে করে আমার টিমমেটরা ইন্সপায়ার্ড হয় যে না, যেহেতু সিজি ফেয়ার লোক, আমাদেরকে ফেয়ার থাকতে হবে। মানুষ, থ্যাংক ইউ ধন্যবাদ। আমাদের কিছু